নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা বাংলা ফুঁসছে। তৃণমূল কংগ্রেস যদি বুঝতে না পারে তাহলে আগামী দিন ভয়ঙ্কর আসছে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলে রাখি, আপনাদের রুদ্রবার্তা মানেই হচ্ছে আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। আজ আমরা এই রাজ্যে প্রথম একটা এমন জিনিস দেখলাম যেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এক অশুভ দিকের, অর্থাৎ অশুভ দিন একটা আসছে সামনে। কারণ গোটা বাংলার জনগণ ফুঁসছে এবং আমি আশা করি এই প্রতিবেদনটা পুরো দেখার পরে এবং সবকিছু বোঝার পরে আপনার মনেও একটা ক্ষোভ আসবেই। কারণ যেদিকে আমরা যাচ্ছি, যেভাবে আমরা চোখের জল ফেলা দেখছি, এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন ভালো নয়। শ্রীলঙ্কায় যেভাবে আক্রমণ নেমে এসেছিল প্রেসিডেন্টের বাড়ির দিকে, ঠিক একইভাবে এই রাজ্যে আর হবে না তো? আশঙ্কা কিন্তু জাগছে। কারণটা হচ্ছে আজকের ঘটনা সকাল থেকে। আপনারা জানেন, উচ্চ প্রাথমিকের শিক্ষার্থী যারা বা উচ্চ প্রাথমিকে যারা যোগ্য প্রার্থী ছিল, তারা আজও রাস্তায় আছে। আজকে তারা আন্দোলন নেমেছে এবং তারা আজকে গিয়েছিল কোথায়? তারা কিন্তু আজ কোথাও রাস্তায় অবরোধ করেনি, তারা সোজা গিয়েছিলেন কালীঘাট চত্বরে। কালীঘাট চত্বর মানে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান এবং অবশ্যই অভিষেক ব্যানার্জি সেখানে থাকেন। ভিভিআইপিতে ঘেরা জায়গা মুখ্যমন্ত্রী বাসস্থান, সেই রকম জায়গাতে কিন্তু তারা পৌঁছে গেছেন এবং তারা পৌঁছে গেছেন ৩-৪টে রকম ভাবে আন্দোলন করে। সেই আন্দোলনের এক ঝলক আপনারা দেখুন, যেটা এবিপি আনন্দ দেখিয়েছে, সেখান থেকেই নেওয়া। দেখুন। এখানে এসে আন্দোলন করতে আমাদেরকে মারছে। তারা দৌড়ে আসেন এবং তারপরে ঠিক এইখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মহিলা পুলিশ কর্মী যারা রয়েছেন, তারা ইউনিফর্ম অবস্থাতে রয়েছেন। তারা একের পর এক বিক্ষোভকারী তাদেরকে তুলছেন। কথা বলার চেষ্টা করবো, দাবিটা ঠিক কি? দাবিটা ঠিক 2014 সাল থেকে বসি দীর্ঘ 8 বছরের যন্ত্রণা আমাদের একটাই দাবি, আপার প্রাইমারি যেন অ্যাপ্রেক্সিটে নিয়োগ দেওয়া হয়। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, আমরা তাদের দলে নই। আমাদের এখনো টাকা ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে মহিলা পুলিশ কর্মী আজকে ইউনিফর্ম অবস্থা। আমাদের জোর করে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখুন, আমরা কেউ ক্রিমিনাল নই, আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আমরা একজন চাকরি প্রার্থী। ঠিক দাবিটা ঠিক কি? দাবি চাই আপার প্রাইমারি অ্যাপ্রেক্সিটে নিয়োগ করা হোক, আমাদের স্বচ্ছভাবে নিয়োগ হোক, অ্যাপ্রেক্সিটে নিয়োগ হোক, এটাই আমাদের দাবি। দেখলেন এবং শুনলেন এবং বুঝলেন যে কিভাবে আন্দোলন হচ্ছে, কিভাবে মানুষ লাফিয়ে পড়েছে এবং কিভাবে এই সমস্ত যোগ্য প্রার্থীরা যারা সত্যিকারে চাকরি পেতে পারত এবং যারা আজকে উচ্চ প্রাথমিকে মানে শিক্ষিকা হতো বা শিক্ষক হতেন এবং হয়ে সমাজকে তৈরি করতেন, তারা আজকে রাস্তায় আছেন এবং তারা আন্দোলন করছেন। দেখুন, এই আন্দোলনটা দেখে আপনারা ভাবছেন হয়তো যে সামান্য কজন শিক্ষক শিক্ষিকা তাদেরকে পুলিশ টেনে হিজড়ে তুলে নিয়েছে, ঝামেলা শেষ। না, ঝামেলা কিন্তু এখান থেকে শুরু। কারণ মানুষ দেখলো যে সোজা মুখ্যমন্ত্রী বাড়ির অবধি পৌঁছে যাচ্ছে কিন্তু এবারে আবেদনকারীরা। দেখুন, সিকিউরিটি প্রোটোকল ভাঙা বা সিকিউরিটি প্রোটোকল ব্রিচ হওয়া, এই ব্যাপারটা আলাদা। সেখানে মানুষ আর কি করে ব্রিচ করছে, কি করে একদম কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়ির পাশে পৌঁছে যাচ্ছেন, এটা নিয়ে এবিপি আনন্দ প্রশ্ন তুলেছে এবং অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন। সেই প্রশ্নে আমি যাচ্ছি না, সেটা আলাদা জায়গা। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে কালীঘাট অবধি পৌঁছে যাচ্ছে মানুষ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেও পৌঁছে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে চাকরি না পাওয়া। যোগ্য প্রার্থীরা রাস্তায় আছে আর অযোগ্যরা এখন শিক্ষকতা করছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন, বহু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে ও বহু মানুষের চাকরি যাচ্ছে। স্বয়ং এখানকার শিক্ষা প্রতিমন্ত্রীর চাকরি, মেয়ের চাকরি চলে গেছে, অর্থাৎ অঙ্কিতা অধিকারী চাকরিটা কিন্তু এই রাজ্যে একটা থাপ্পড় ছিল প্রত্যেকের মুখে। অর্থাৎ যারা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে এখনো সমর্থন, তো যারা আর কি বুদ্ধি বেঁচে খাওয়া বা ভাড়াতে থাকা বুদ্ধিজীবীরা, তাদের গালে। কারণ অঙ্কিতা অধিকারী চাকরি পাওয়াটাই বুঝিয়ে দেয় যে দুর্নীতি কোথায় ছিল। তাকে আজকে চাকরি ছাড়তে হয়েছে এবং টাকাটাও ফেরত দিতে হয়েছে। অর্থাৎ এই রাজ্যে অযোগ্য প্রার্থীরা, অযোগ্য ব্যক্তিরা শিক্ষকতা করছে, এটা আপনারা জানেন, এবং বহু মানুষের চাকরি যাবে, এটাও আপনারা জানেন।
তবু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি কারোর চাকরি খেতে চাই না, সবাই থাকুক, কারণ চাকরি চলে গেলে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতারা চাকরিগুলো বেঁচেছেন তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো সেই জায়গায় যাতে না যায় তার জন্য তিনি হয়তো বলছেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আসল প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে এই রাজ্যে শিক্ষিত যুবক যুবতীরা যারা সত্যিকারের টিচার বা শিক্ষক হলে পরে, শিক্ষক শিক্ষিকা হলে এই সমাজটা, এই বাংলাটা হয়তো আবার ঘুরে দাঁড়াতো, আবার হয়তো তারা মাথা উঁচু করে বাঁচতে পারতো। সেটা না করে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক করে দেওয়ার যে প্রচেষ্টা, তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল তারা। বিভিন্ন দিন ধরে আন্দোলন চলছে, একদিকে 600 দিন হয়ে গেছে আন্দোলন চলছে। প্রাথমিক বা টেট পরীক্ষা উত্তীর্ণ তাদের আজকে উচ্চ প্রাথমিক তারাও নেমেছে, আজকে গ্রুপ ডি স্টাফ যারা তারাও নেমেছে, আজকে বিভিন্ন প্রান্তে নেমেছে। কিন্তু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখা এই সমস্ত যোগ্য ব্যক্তিরা তারা কিন্তু আজকে কালীঘাটে পর্যন্ত পৌঁছেছেন। কালীঘাটে পৌঁছে যাওয়ার এই আন্দোলন কিন্তু একটা অশুভ সংকেত বা একটা অদ্ভুত জিনিস ইঙ্গিত দিচ্ছে। সেটা হচ্ছে মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার চেয়েও বড় ভয়ঙ্কর অবস্থায় গেছে। শুনেছিলাম দেয়ালে পিঠ ঠেকলে মানুষ ভয়ঙ্কর রূপ নেয়, অর্থাৎ তারা আর কিছু হারানোর নেই। আজ সেই জায়গায় চলে গেছে বাংলার যুব সমাজ, কারণ যুব সমাজের কাছে কোনো চাকরি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চপ বিক্রি করা দেখে অনুপ্রাণিত হয়ে কেউ যদি চপ শিল্প করেন বা চপ কারখানা খুলে বসেন বা চপের দোকানই খুলে বসেন, তাহলে মনে রাখবেন আপনার বাড়ির চপ আপনাকেই কিনতে হবে এবং আপনার পাশের যে দোকানদার আছে তাকে আপনার চপটা কিনতে আসতে হবে। কারণ এই রাজ্যে যে সংখ্যক বেকার আছে তাদের প্রত্যেকে যদি চপের দোকান খোলে তাহলে কার চপ কে খাবে, এটা প্রশ্ন। ঘুগনি মুড়ি বেচে কোটিপতি হওয়ার গল্প শোনানো মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছেন তার আশেপাশে থাকা সমস্ত লোকেরা যারা যারা কোটিপতি হয়েছে তারা কেউ ঘুগনি মুড়ি বেচেনি, কেউ বেচেছে চাকরি, অপা খপা গপা করে, কেউ বা গরু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত, কেউ বা কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত, কেউ বা অন্য কাণ্ডের সঙ্গে জড়িত। যেভাবে অনুব্রত মণ্ডল এবং পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য এদেরকে দেখছি সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম। কাজে এইরকম জায়গায় থাকা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুব সমাজের যে ক্ষতিটা করে ফেলেছেন, অর্থাৎ যেখানে চাকরি আর নেই এবং যেখানে চাকরি বাকরি পাচ্ছে না, যেখানে সরকারি কর্মচারীরা দিয়ে পায় না, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত যোগ্য প্রার্থী যারা রাস্তায় বসে আছে, যারা আজকে আন্দোলন করলো, তারা কিন্তু একটা ইঙ্গিত দিল যে এবারে হয়তো এই বিক্ষোভগুলো আস্তে আস্তে অন্যদিকে যাবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতে, মানে যেখানে তার বৃদ্ধ বাবা মা রয়েছে সেখানে লোককে পাঠিয়ে দেয় এবং ছেলেরা সেখানে গিয়ে প্রতিবাদ করছে, মানে আওয়াজ তুলছে এবং গ্রিটিংস কার্ড পাঠাচ্ছে এবং চিৎকার করছে, এসব করছে আর কি, যেটা অভিযোগ করছে শুভেন্দু অধিকারী। এরকম যখন করছেন, বিরোধী দলনেতার বাড়িতে যখন পাঠাচ্ছেন, তখন সত্যিকারের যারা দরকার, চাকরির দরকার, তারা কিন্তু রাস্তায় গিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি অব্দি পৌঁছে যাচ্ছেন। এ এক অশুভ সংকেত ছাড়া কিছু নয়। এবারে বলি আপনাকে কেন ক্ষোভে ফুঁসবে আরো বাংলা। তার কারণ হচ্ছে আজ একটা বোনের কান্না ভেজা গলা এবং তার যে কাতর, কি বলবো, ভাষায় আসছে না, কাতর যে আবেদন, সে আবেদন সত্যি কথা বলছি আমাকে কিন্তু নাড়া দিয়েছে। আমি জানি না আপনি যদি নিখোসা হন, আপনার মনের মধ্যে যদি কিছু না থাকে, আপনি যদি একদম হার্ডকোর তৃণমূল কংগ্রেস কর্মী হন, তাহলে মনে হয় আপনার বুকে কোনো বাজবে না, বা আপনি যদি দুর্নীতিগ্রস্ত নেতা হন তাহলে আপনার বাজবে না। বাকি যে কোনো মানুষের মনের মধ্যে বেজে যাবে আজকে এই কথাটা যেটা দেখাচ্ছি। অর্থাৎ যে ভিডিও ক্লিপিংসটা এবিপি আনন্দ দেখিয়েছে সেটা কিন্তু আমাকে এত নাড়িয়েছে মনের ভেতরে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি ভাষা পাচ্ছি না, কারণ আমার চোখে জল এসে গেছিল ওই মহিলাটির অর্থাৎ মেয়েটির বা বোনটির আওয়াজ শুনে, কথা শুনে। বোনটার গলাটা শুনুন, বোন যেভাবে বলেছে, জানি না তার নামও আমি জানি না সে আমার প্রতিবেদন দেখবে কিনা, তবে সে বোনকে আমার বলা, বলছি বোনের সম্বন্ধে বলছি। আগে দেখুন সে বোনটি আমাদের কি বলেছে কেন্দ্রে। দাবিটা মিটিয়ে দিলে হয় যে আমাদের দাবি অন্যায্য নয়। আজকে সেই মহিলারা যারা উচ্চ শিক্ষিত, উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত, তারা কি আমাদের সাথে এই আচরণ মেনে নেবে কিন্তু আমার প্রশ্ন থাকলো। যদি মেনে নেয়, এই রাজ্যে আর কেউ পড়াশোনা শিখবে না, এই রাজ্যের শিশুরা সব কুলাঙ্গার হয়ে থাকবে, এই রাজ্যের শিশুরা সব গুন্ডা ডাকাত হয়ে থাকবে। আমার জামা ছেড়ে গেছে বলুন, আমি তো একজন শিক্ষক পদপ্রার্থী, আমার সম্মান আজকে রাস্তায় লুটাচ্ছে। আপনারা দেখুন আমি কি অপরাধ করেছি। রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন এই চাকরি প্রার্থী আন্দোলনকারী এবং দেখতে পাচ্ছি আমরা আর পাচ্ছি না, আমাদের মান সম্মান সব চলে গেছে, আমরা আর পাচ্ছি না, বিশ্বাস করুন, আমাদের মান সম্মান জামা কাপড় সব চলে গেছে। আমরা কেন পড়াশোনা শিখেছিলাম, এতগুলো কষ্ট, আমাদের
করছি, আমাদের মান সম্মান, আমাদের বাবা তুলে কথা বলা হচ্ছে, আমাদেরকে যে না সেইভাবে আচর দিচ্ছে, আমাদের যেখানে সেখানে দাঁত বসাচ্ছে। আমরা আর পাচ্ছি না, আমরা তো শিক্ষক হতে চেয়েছিলাম। শুনলেন এই কান্না, এই যে আওয়াজ, এই কাতর আবেদন, জানি না আপনারা কিভাবে নিচ্ছেন। পাশের আরেকটি বোন, সেও বলেছে কথা, কিভাবে নিচ্ছেন আমি জানি না। তারা বলেছে দোষ কোথায়, আমরা কি দোষ করেছি? না না, দোষটা আমরা করেছি। যারা একদিন স্বপ্ন দেখেছিলাম এই রাজ্যে পরিবর্তন হলে হয়তো ভালো কিছু হবে, তারা দোষ করেছি। আজ অকপটে স্বীকার করছি, তারা দোষ করেছে। কারণ এমন দুঃস্বপ্নের দিন আসবে আমরা স্বপ্নেও ভাবিনি আমরা স্বপ্নে যে এরকম জায়গায় আসবে, যেখানে গলা টিপে দেওয়া হবে গণতন্ত্রের, এবং যেখানে এইভাবে রাস্তায় ফেলে রাখা হবে সত্যিকারে যারা যোগ্য আছে, এবং অযোগ্যদের চাকরি দিতে হবে, চাকরি পাবে তারা শিক্ষক সমাজ গড়ে তুলবে। ঠিক বলেছে বোন আমাদের, যে এবার তাহলে বাংলায় কোনো ছেলেরা শিক্ষিত হবে না, তারা গুন্ডা হবে, তারা সত্যি গুন্ডা হবে। কারণ এই শিক্ষায় শিক্ষিত কেউ হতে পারে না। এ কোন শিক্ষা দেবে? যারা শিক্ষকতা করছে, যারা পড়াচ্ছে, তারা কারা? তাদের যোগ্যতাই নেই, তারা অযোগ্য, তারা টাকা দিয়ে এসছে, তারা আজকে শিক্ষা দিচ্ছে। তাদের কাছ থেকে শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে এই সমাজ কোথায় যাবে? এই সমাজ কোথাও যেতে পারে না। এই সমাজে কোনো বিপ্লবীও জন্মাবে না, এই সমাজে কোনো ভালো লোক জন্মাবে না। তাহলে এদের দ্বারা পরিচালিত হওয়া যে সমস্ত শিক্ষক সমাজ থেকে যারা আসবে, তারা কোনোদিন ভালো হতে পারে না। কারণ অযোগ্য ব্যক্তিরা আজকে মাথায় বসিয়ে রেখে দিয়েছেন। জানি না এদেরকে কবে সরানো হবে। আদালতের উপর ভরসা আছে আমাদের, শুধুমাত্র আদালতের উপর বিশ্বাস করি, বাকি সরকারের কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে না। কারণ যেভাবে হচ্ছে সবকিছু, পুলিশ টেনে হেঁচড়ে তুলছে। পুলিশ, আপনারাও মনে রাখবেন, গোটা পুলিশ ফোর্সকে বলছি, পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্সকে আপনারা শুধু মনে রাখবেন, আপনার বাড়ির ছেলেপুলেরাও বড় হচ্ছে, তারা লেখাপড়া শিখছে, তাদের শিক্ষা ব্যবস্থা কোথায় করাবেন? আপনি কি আপনার ছেলে মেয়েকে বিদেশে পাঠাবেন? বা আপনার ছেলে মেয়েকে কি এখান থেকে পাঠিয়ে অন্য রাজ্যে পাঠাবে? যোগীর রাজ্যে পাঠাবেন? যোগীর রাজ্যে বা অন্য কোনো রাজ্যে পাঠিয়ে সেখানে লেখাপড়া শেখাবেন, নাকি এই রাজ্যে এই নিজের জায়গায় রেখে শেখাবেন? শেখাতে গেলে কাদেরকে দিয়ে শেখাচ্ছেন একবার ভাববেন। প্রশ্নটা আপনাকেও রইল। আপনি পুলিশের চাকরি করেন, আপনি একবার ভাববেন আপনার বাড়ির বাচ্চা ছেলেটা, যেটা যদি বাচ্চা থাকে, সে তো বড় হবে একদিন, সে কোন জায়গায় কোন সমাজে থাকবে? যে ছেলেটা 6-এ পড়ে, 5-এ পড়ে, 4-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তাহলে কোথায় পড়ছে? প্রশ্নটা নিজেকে করবেন, আমাকে করতে হবে না। আমার জন্য যা কেস সাজানো সাজান, আমাদের ফাঁসানোর জন্য ফাঁসান, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আরে আমার কি আছে? আমার তো পরবর্তী প্রজন্ম কিচ্ছু নেই, আপনাদের আছে। পুলিশে কাজ করুন, যাতেই কাজ করুন, আপনি ডাক্তার হন, আপনি শিক্ষক হন, আপনি যাই হন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? এই বোনের কান্নাটা কিন্তু মনে রাখবেন, আমাকে নাড়িয়েছে। জানি না আপনাদের নাড়াবে কিনা। আপনাদের যদি, আমি আবারও বলছি, যদি আপনারা হার্ডকোর তৃণমূল কংগ্রেস কর্মী হন এবং যদি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত মানুষ হন, তাহলে আপনাদের কোনো বিবেকে নাড়বে না। আর যারা ওই বুদ্ধি বেঁচে খাওয়া কিছু ধান্দাবাজ লোক আছে, যাদেরকে কথা বলা হয় বুদ্ধিজীবী বলা হয়, তারা সেই সমাজের লোকগুলো যাদেরকে আজকে বুদ্ধিজীবী মানে গালাগালি হিসেবে চলে গেছে, তাদের কোনো টনক নড়বে না। বাকি সবার কান্নাতে বুক ভাঙবে, এই মেয়ে বোনগুলোর কান্নায় বুক ভাঙবে, বুক ফেটে যাবে এদের কান্না শুনে। কি অপরাধ করেছে? সত্যি অপরাধ করেছে কি? আমরা কি পারি না প্রতিশ্রুতি দিতে যে সমাজের এই রাজনীতির আমরা বদল করব? এই রাজনীতির বদল চাই, এই সরকারকে ফেলতে হবে। এ তো সেই জায়গায় চলে গেছে যেখানে দাঁড়িয়ে আমাদের কোনো কিছু পাবে না। কারণ এই সরকার চললে সত্যি তো পাবে না। এই সরকারে অখিলগিরির মতো লোককে সরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ মন্ত্রিসভায় তারা থাকে। এই সরকারে থাকা অনুব্রত মণ্ডল যে রয়েছে, অনুব্রত মণ্ডলকে বলা হয় বীর। এই সরকারে থাকা পার্থ চট্টোপাধ্যায় অপা খোপা গপা ঝপা করে চাকরি ঝেপে দেয়। এই সরকারে থাকা মুখ্যমন্ত্রী সবাইকে বলেন চপ ভাজো, চপ শিল্প করো, মুড়ি বিক্রি করো, ঘুগনি মুড়ি, মশলা মুড়ি, এসব করতে বলেন। সরকারি লোকের চাকরি নেই, সরকারি কর্মচারী যারা, তাদের দিয়ে দিতে পারেন না। এই সরকার থাকলে কি চলবে আমি জানি না, আমার মনে হচ্ছে চলবে না। সোজা কথা সোজাভাবে আমি বলি, আমি কোনো কিছু ভাবি না, ঘাবড়াই না। ওই একটা গান ছিল জানেন তো, কি আছে তার আগে পরে কিছুই জানে না, তাই তো সে যে আজও কারো পরোয়া করে না। আমার আগে পরে কি আছে আমি ভাবি না, তাই আমি পরোয়া করি না। আমি সোজা সাপটা বললাম, সাপটা সোজা কথা হচ্ছে, এই সরকার থাকলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম শেষ। আজকে এই বোনের কণ্ঠ কান্না এবং বোনের এই আওয়াজ আমাকে নাড়িয়েছে। আমি তো একজন মানুষ, বাংলার বুকে মানুষ। হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্ম কেউ নেই, হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্ম কেউ নেই, হয়তো আমার উপরে জীবন শেষ, এরপরে কোনো চ্যাপ্টার নেই। তবু আমি বাচ্চাদের চাকরি চাই, বাচ্চাদের ভালো চাই, আমি ভালো চাই এই সমাজে। আমি জানি আমার কিছু নেই, আমি চলে গেলে সব শেষ, কিন্তু আপনাদের বাড়ির সবাই ভালো থাকুক, আপনার বাড়ির ছেলেটা যেন মানুষ হয়, এটা আমি চাই। হ্যাঁ, হয়তো আমার ভবিষ্যতে কেউ থাকবে না, হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ইচ্ছে, আমার চিন্তা ভাবনা থাকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুখে থাকে, ভালো থাকে।
আপনার বাড়ির ছেলেমেয়েরা যাতে ভালো হয়, ভালো চাকরি পায়, ভালো সবকিছু হয়, এই স্বপ্ন আমি দেখি। এটা যদি অপরাধ হয় আমি অপরাধী। আজকে আনকাট রুদ্র কিছু কাট ছিল, কারণ বিবেক আবেগ কোথাও আমাকে ধাক্কা মেরেছে বলে কিছুটা কাট করেছি, কিছু লুকাতে কিছু কাট করতে হয়েছে। বোনটার কান্না আমাকে কাট করে দিয়েছে, কিছু জায়গায় আনকাট রুদ্র বার্তা কিছু কাট হয়েছে, কারণ আবেগ, সত্যি বলছি আবেগ আমার মধ্যে এসে গেছে। কারণ যেভাবে যে কান্নায় ভেঙে পড়েছে ছোট বোনটা আমাদের, দেখে বুকটা ফেটে গেছে। জানি না আপনাদের ফাটছে কিনা, বুকের মধ্যে কষ্ট হচ্ছে কিনা, কমেন্টস করে জানাবেন। ফুঁসছে বাংলা, বাংলার ফোঁসা উচিত, কারণ ফুঁসে ওঠা উচিত বাঙালি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব হবে পরে। আমার কাছে আগে দেশ, তারপর সনাতন ধর্ম, ঠিক কথা। আর এই রাজ্যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু শেষ। যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না। কোথায় নিয়ে যাচ্ছে আজকে ওই বোনটার কান্না কিন্তু বারবার বলে দিচ্ছে কোথায় নিয়ে যাচ্ছেন ভবিষ্যৎকে। এরপর কি প্রতিবাদ করবেন না জানি না, প্রতিবাদ আসবে কি আসবে না, তবে আমার প্রতিবাদ রইল, রুদ্রবার্তার তরফ থেকে রইল প্রতিবাদ, প্রতিবাদ আর শুধু প্রতিবাদ। ভালো থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ।